Hello everyone, welcome back to this channel. WBSSC Group C Group D practice set এটা পার্ট নাম্বার 3 অলরেডি আমাদের দুটো প্র্যাকটিস সেট হয়ে গেছে। আই হোপ তোমরা ক্লাসগুলো দেখেছো, যারা দেখোনি তারা দেখে নিও। এবং আজকের ক্লাসেও আমরা 40 জিকে এর কোয়েশ্চেন বা জেনারেল অ্যাওয়ারনেস এর কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব এবং কে কতগুলো স্কোর করতে পারছো সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিও। এবং এই ক্লাসের পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জিকে জিএস বাইর হইতে পেয়ে যাবে। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, কোনো রকমের কোনো কোয়ারি কোনো কোয়েশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো, আর কমেন্ট সেকশনেও লিখতে পারো, সেখানেও রিপ্লাই করা হয়। তো শুরু করা যাক আজকের ক্লাস। টোটাল 40 কোয়েশ্চেন থাকবে, কে কতগুলো অ্যান্সার করতে পারছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1, ঋগ্বেদে কোন দেবতার উল্লেখ বেশি রয়েছে? অপশন এ হচ্ছে পশুপতি, অপশন বি ইন্দ্র, অপশন সি সূর্য, অপশন ডি হচ্ছে ব্রহ্মা। ঋগ্বেদে সব থেকে বেশি উল্লেখিত দেবতা হচ্ছে ইন্দ্র। ঋগ্বেদ রচনা করা হচ্ছে বৈদিক পিরিয়ডে এবং এটা হচ্ছে সব থেকে প্রাচীন বেদ। এবং এখানে টোটাল 10টা মন্ডল আছে, যার মধ্যে রয়েছে 1028টি হাইমস এবং এখানে 10,600টা ভার্সেস রয়েছে। ঠিক আছে, এটা হাইমস এবং এটা ভার্সেস। হাইমস এবং ভার্সেস এর বাংলা যদি কারোর জানা থাকে একটুখানি কমেন্ট সেকশনে জানিও, কারণ এই মুহূর্তে আমার এই বাংলাটা মনে পড়ছে না। আচ্ছা, এখানে মনে রাখতে হবে যে গায়ত্রী মন্ত্রের কথা মেনশন রয়েছে থার্ড মন্ডলে, যেটা সাবিত্রীকে উদ্দেশ্য করে রচনা করা হয়েছে থার্ড মন্ডলে। এবং দশম মন্ডলে উল্লেখ রয়েছে পুরুষ সূক্তর কথা, এবং সপ্তম মন্ডলে উল্লেখিত রয়েছে দশরাজার যুদ্ধের কথা। ঠিক আছে, এবং 9th মন্ডলে উল্লেখিত রয়েছে সোমরসের কথা, যেটা হচ্ছে সেই সময়কার এনার্জি ড্রিঙ্ক, যেটা পান করতো এবং বেদ চর্চা করতো। ওকে, গ্রিক বেদ হচ্ছে সব থেকে প্রাচীন বেদ। এরপর রয়েছে শ্যামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। শ্যামবেদ হচ্ছে বুক অফ মিউজিক, এখানে গানের সব থেকে প্রাচীন গ্রন্থ হচ্ছে শ্যামবেদ। এখান থেকে যে মেলোডিজ গুলো তৈরি হয়েছে সেটা শ্যামবেদের উপর বেস করে তৈরি হয়েছে। যজুর্বেদ হচ্ছে যেখানে সমস্ত রিচুয়ালস মেনশন করা আছে, মানে যে নিয়মাবলী বা স্যাক্রিফাইস করার জন্য যে নিয়মাবলী সেগুলো মেনশন করা আছে। এবং অথর্ববেদে জাদু বা ইভিল স্পিরিট এই সমস্ত কিছু মেনশন করা রয়েছে অথর্ববেদে। সারনাথের অশোক স্তম্ভে নিম্নের কোন পশুর প্রতীক নেই? সারনাথের অশোক স্তম্ভে এখানে সিংহ, হাতি, বাঘ এবং ষাঁড়ের মধ্যে নেই হচ্ছে অপশন সি বাঘ। ঠিক আছে, বাঘ কিন্তু সারনাথের অশোক স্তম্ভে নেই। সারনাথের যে অশোক স্তম্ভ পাওয়া গেছে, যেটাকে ন্যাশনাল এমব্লেম বলে পরবর্তী ক্ষেত্রে অ্যাডপ্ট করা হয়েছিল, সেখানে সিংহ রয়েছে 4টে, চক্র আছে যে হুইল, যেটাকে ধর্মচক্রকে রিপ্রেজেন্ট করছে। এবং এখানে যে অশোকের যে স্তম্ভ পাওয়া গেছে তার মধ্যে 3টে জিনিস থাকে। একটা হচ্ছে পিলার, মানে পিলার ইনস্ক্রিপশনের মধ্যে পিলার থাকে, এর উপরে একটা ইনভার্টেড লোটাস পার্ট থাকে, তার উপরে থাকে অ্যাবাকাস এই চক্রটা। এবং এই অ্যাবাকাসের মধ্যে কিন্তু এই লায়ন তো রয়েছে, এর উপরে যে ক্যাপিটালটা যেখানে 4টে লায়ন রয়েছে। এবং এই অ্যাবাকাসের মধ্যে এলিফ্যান্ট, হর্স এবং বুলকে শো করা হয়েছে। ঠিক আছে, হাতি, ষাঁড় এবং ঘোড়া এই 3টেকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে কয়েকটা স্তূপের কথা বলছি, সেটা একটুখানি খেয়াল রাখবে। স্তূপ যেমন সারনাথের স্তূপ, যেটা উত্তরপ্রদেশে, ধামেক স্তূপ যেটা সারনাথে রয়েছে, ধামেক স্তূপ যেটা সারনাথে রয়েছে, এই ধামেক স্তূপটা রিপ্রেজেন্ট করে ধর্মচক্র প্রবর্তন। ঠিক আছে, এবং কেসারিয়া স্তূপ যেটা বিহারে রয়েছে, সেটা সব থেকে লার্জেস্ট স্তূপ ভারতবর্ষের মধ্যে। বড়পুতুরের স্তূপ ইন্দোনেশিয়াতে রয়েছে এবং যেটা সব থেকে বড় গোটা বিশ্বের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, মনসবদারি প্রথা কে প্রথম প্রবর্তন করেছিলেন? অপশন এ আকবর, জাহাঙ্গীর, শাহজাহান না ঔরঙ্গজেব। মনসবদারি প্রথা প্রথম প্রবর্তন করেছিলেন আকবর। এবং এটা হচ্ছে সামরিক এবং প্রশাসনিক ব্যবস্থা। যারা মনসব হোল্ডার ছিলেন, মনসব যাদেরকে দেয়া হতো, তাদেরকে কিছু সৈন্য মেনটেন করতে হতো, যেই সৈন্যটা যখন প্রয়োজন পড়তো সেক্ষেত্রে যিনি শাসক রয়েছে, মুঘল সম্রাট রয়েছে, তাদেরকে হেল্প করার জন্য। সর্বোচ্চ মনসব ছিল 10,000, যেটা রাজপুতদের জন্য ছিল। এবং আকবরের যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, মানে এই যে মনসবদারি প্রথা, তিনি কিন্তু ইন্সপায়ার্ড ছিলেন শেরশাহের অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মের সঙ্গে। তোমরা বলবে আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কে ছিল? ঠিক আছে, আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি ছিল সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, বাংলার আকবর কাকে বলা হয়? বাংলার আকবর বলা হয় আলাউদ্দিন হুসেন শাহকে। এনার শাসনকাল হচ্ছে 1494 থেকে 1519 পর্যন্ত, এবং ইনি কিন্তু চৈতন্য মহাপ্রভু সমসাময়িক ছিলেন। বাংলা ভাষার বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা এই সময় আমরা দেখতে পাই। এই সময় গীত গোবিন্দ রচনা করা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর উপর বেস করে। পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট 2025-26 মোট কত কোটি টাকা বরাদ্দ ছিল? 2025-26 মোট বরাদ্দ ছিল 3.89 লক্ষ কোটি টাকা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট কে পেশ করেন? পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট, লাস্ট যে রাজ্য বাজেট পেশ করা হয়েছে সেটা পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। ব্রাজিলের ব্রিক্সের সভাপতিত্ব কোন দেশের কাছে হস্তান্তর করা হয়েছে? ব্রিক্সের সভাপতিত্ব হস্তান্তর করা হয়েছে বর্তমানে ভারতের কাছে। ঠিক আছে, ব্রিক্স এর ফুল ফর্ম তো তোমরা আই হোপ জানো, এখন ব্রিক্স থেকে ব্রিক প্লাস হয়ে গেছে। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। তোমরা বলবে কোন দেশ সব থেকে নতুন সদস্য হয়েছে ব্রিক্সের। ওকে, এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, 3R নীতি পরিবেশ সচেতনতার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই 3R নীতি কি? 3R নীতি হচ্ছে রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। প্রথমত, যে সমস্ত পলিউটেন্ট জিনিসপত্র আছে তাদের ব্যবহার কমাতে হবে, একটা জিনিসকে বারবার ব্যবহার করতে হবে, রিইউজ করতে হবে এবং রিসাইকেল করতে হবে। ঠিক আছে, পরিবেশ সচেতনতা নিম্নের কোন ধারণার সঙ্গে যুক্ত? পরিবেশ সচেতনতা যুক্ত হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের সঙ্গে। টেকসই উন্নয়ন, শুধুমাত্র ডেভেলপমেন্ট করলেই হবে না, ডেভেলপমেন্টের জন্য সাস্টেনেবল হয়। একটা রাস্তা খারাপ হয়ে গেছে, সেই রাস্তাটা বানানো হয়েছে, সেটা আবার 1 বছর পর খারাপ হয়ে গেল, তাহলে সেটা সাস্টেনেবল নয়। সেটা যখন আবার বানানো হচ্ছে, আবার পলিউশন ক্রিয়েট হচ্ছে, আবার নয়েজ ক্রিয়েট হচ্ছে, সেটা একটা মানে এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস তৈরি করছে। যে কোনো ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। নিম্নের কোনটি থেকে সিএফসি নির্গত হয়? সিএফসি নির্গত হয় যে কোনো কুল্যান্ট, যেখানে কুল করা হচ্ছে, কুলিং প্রসেস চলছে সেখান থেকে, যেমন এয়ার কন্ডিশনিং, ফ্রিজ থেকে নির্গত হয়। এই সিএফসির ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। এছাড়া এইচএফসি, হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন, সেটাও কিন্তু একই কাজ করে এবং সেটাও কিন্তু ক্ষতি করে। ক্লোরোফ্লুরোকার্বন পৃথিবীর কোন স্তরকে ক্ষতি করে? ক্লোরোফ্লুরোকার্বন সব থেকে বেশি ক্ষতি করে ওজোন স্তরকে। ওজোন স্তর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে। ট্রপোস্ফিয়ার সব থেকে নিম্নের স্তর, এবং ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে যায় এবং এটাকে নেগেটিভ ল্যাপস রেট বলা হচ্ছে। প্রতি 1 কিলোমিটার অন্তর 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে টেম্পারেচার ডিক্রিজ করে। ট্রপোস্ফিয়ারের সমস্ত আবহাওয়ার পরিবর্তন ঘটে, তার জন্য এটাকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল, এবং স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে জেট বিমান চলাচল করে। এবং ট্রপোস্ফিয়ারের ঘনত্ব হচ্ছে সব থেকে বেশি। মেসোস্ফিয়ার সব থেকে শীতলতম স্থান, এখানে টেম্পারেচার অনেক কম থাকে। এবং এক্সোস্ফিয়ার হচ্ছে সব থেকে বাইরের স্তর। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী হচ্ছে দামোদর নদী। দামোদর নদীর উপর গড়ে উঠেছে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। এই ডিভিসি যে প্ল্যানিং, সেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনেসি নদী পরিকল্পনা থেকে অনুপ্রাণিত। মহানদীকে বলা হয় উড়িষ্যার দুঃখ। কাবেরী এবং কৃষ্ণা এই দুটোই দক্ষিণ ভারতের খুব গুরুত্বপূর্ণ নদী। এবং কৃষ্ণার একটা ইম্পর্টেন্ট ট্রিবিউটারি হচ্ছে তুঙ্গভদ্রা, এবং কৃষ্ণা এবং তুঙ্গভদ্রার মাঝখানে যে দোয়াব অঞ্চল, সেই দোয়াব অঞ্চলকে বলা হয় রায়চুর দোয়াব। নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের রামসার সাইট? পূর্ব কলকাতা জলভূমি, শান্তিনিকেতন, ভিক্টোরিয়া মেমোরিয়াল না বিষ্ণুপুর মন্দির? রামসার সাইট, রামসার সাইট মানে সেটা ওয়েটল্যান্ড হতে হবে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, পূর্ব কলকাতা জলভূমি। তোমাদের জন্য প্রশ্ন রইল, বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা কত? ঠিক আছে, রামসার সাইট নিয়ে একটা রাইট আপ বোধ হয় আমাদের চ্যানেলে প্রোভাইডও করা হয়েছিল, তোমরা কারা কারা দেখেছো একটুখানি জানিও, এবং তোমরা এই কোয়েশ্চেনের উত্তরটা কমেন্ট সেকশনে করো। পশ্চিমবঙ্গে দুটোই রামসার সাইট রয়েছে, একটা হচ্ছে সুন্দরবন অঞ্চল এবং পূর্ব কলকাতা জলভূমি। পূর্ব কলকাতা জলভূমির মধ্য দিয়ে বিদ্যাধরী নদী প্রবাহিত হয়েছে, এবং সুন্দরবন হচ্ছে সব থেকে বড় রামসার সাইট ভারতবর্ষের মধ্যে। প্রথম রামসার সাইট হচ্ছে চিল্কা এবং কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্কের মধ্যে যে জলভূমি রয়েছে সেটি। এবং রামসার কনভেনশন সাইন করা হয়েছিল 2 ফেব্রুয়ারি in the year of 1971। ইরানের রামসার সাইটে এটা এই কনভেনশন সাইন করা হয়েছিল, তাই 2 ফেব্রুয়ারি জলাভূমি দিবস পালন করা হয়। এছাড়া আরেকটা
রেকর্ড আছে যেটা হচ্ছে মন্ট্রিয়াক্স রেকর্ড। সেই মন্ট্রিয়াক্স রেকর্ডের মধ্যে সেই সমস্ত জলাভূমিগুলোকে ইনক্লুড করা হয়েছে যেখানে মানুষের কার্যকলাপের ফলে তার যে এনভায়রনমেন্ট রয়েছে বা তার যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমটা এফেক্ট পড়েছে। যার মধ্যে দুটো সাইট রয়েছে, একটা হচ্ছে লোকটাক হ্রদ যেটা মণিপুরে অবস্থিত, লোকটাক হ্রদ যেটা মণিপুরে অবস্থিত, এবং আরেকটা হচ্ছে কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্কের যে জলাভূমিটা রয়েছে সেই জলাভূমিটা, যেটার আগে নাম ছিল ভরতপুর বার্ড স্যাংচুয়ারি। এই লেকটাক হ্রদ বা লেকটাক হ্রদ বা লোকটাক অনেক জায়গাতে লেখা থাকে। এই হ্রদটির মধ্যে যে ভাসমান আইল্যান্ড গুলো থাকে সেগুলোকে বলা হয় ফন্ডি, এবং এটি একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক। ভারতের সেফিল পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয়? ভারতের সেফিল বলা হয় হাওড়াকে। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। ভারতবর্ষের সংবিধান তৈরিতে মোট কত সময় লেগেছিল? ভারতবর্ষের সংবিধান তৈরিতে মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। ওকে। পশ্চিমবঙ্গের নিম্নের কোন প্রকল্পকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে কন্যাশ্রী প্রকল্পকে। পশ্চিমবঙ্গের প্রকল্পগুলো একটুখানি দেখে যাবে, কারণ যেহেতু ওয়েস্ট বেঙ্গলের এক্সাম এবং স্কুল সার্ভিসের এক্সাম, তাই প্রকল্প একটা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক। ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। এখানে 15টা আর্টিকেল, যে ইম্পর্টেন্ট আর্টিকেল গুলো ছিল, সিটিজেনশিপ বা এই সমস্ত আর্টিকেল গুলোকে অ্যাডপ্ট করা হয়েছিল। তারপর 26 জানুয়ারি 1950-তে টোটাল সংবিধানটা গৃহীত হয়েছিল। ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনের নাম কি ছিল? প্রথম মুখ্য ইলেকশন কমিশনের নাম ছিল সুকুমার সেন। ফার্স্ট ইলেকশন কমিশনের নাম ছিল সুকুমার সেন। তখন ইলেকশন কমিশন একটা সিঙ্গেল মেম্বার বডি ছিল। 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যখন ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়, 61st অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যখন এটা করা হয়, তারপরে কিন্তু ইলেকশন কমিশনটা মাল্টি মেম্বার বডি হয়ে যায়। নিম্নের কোনটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ নয়? লুনি, মহানদী, ঘরঘরা না মেধা? মহানদী, কারণ মহানদী তো পড়েছে গিয়ে বঙ্গোপসাগরে, তাহলে এটা অন্তর্বাহিনী নদী নয়। অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি, ঘরঘরা এবং মেধা। নিম্নের কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়? ব্ল্যাক প্যাগোডা বলা হয় কোণারকের সূর্য মন্দিরকে। ঠিক আছে, কোণারকের সূর্য মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়। তিরুপতির মন্দির কোন রাজ্যে অবস্থিত? কমেন্ট সেকশনে উত্তর করবে। আচ্ছা, এখানে হোয়াইট প্যাগোডা বলা হয় জগন্নাথের মন্দিরকে। ঠিক আছে, হোয়াইট প্যাগোডা বলা হয় জগন্নাথের মন্দিরকে। পুরীর যে জগন্নাথের মন্দির রয়েছে সেই জগন্নাথের মন্দিরকে বলা হয় হোয়াইট প্যাগোডা। নেক্সট কোয়েশ্চেন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে? দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে 1999 খ্রিস্টাব্দে। ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ। এই উলার হ্রদ প্লেট টেকটনিক অ্যাক্টিভিটির জন্য তৈরি হয়েছে, মানে ভূমিকম্পের ফলে সৃষ্টি একটা হ্রদ। ডাল হ্রদ, যেটাকে বলা হয় জুয়েল অফ শ্রীনগর বলা হয় ডাল লেককে, যেটা শ্রীনগরে অবস্থিত। এই উলার হ্রদও অবস্থিত কাশ্মীরে, এবং ঝিলাম নদী এই উলার হ্রদটাতে এসে ড্রেন করে, এবং সেই ঝিলাম নদীর জলে কিন্তু উলার হ্রদটা পুষ্ট। লোকটাক হ্রদ তো মণিপুরে রয়েছে, এবং কুল্লেরু হ্রদ রয়েছে অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে রয়েছে, এবং এটা কৃষ্ণা এবং গোদাবরী নদীর মাঝখানে অবস্থান করছে, এবং এটা কিন্তু ফ্রেশ ওয়াটার লেক। সব থেকে বড় হ্রদ যেটা হচ্ছে ব্র্যাকিশ ওয়াটার লেক, সেটা হচ্ছে চিল্কা। ব্র্যাকিশ ওয়াটার মানে যেখানে লবণাক্ত জল এবং স্বাদু জল এসে মিশছে, উপহ্রদ যেটাকে বলা হয় চিল্কা হচ্ছে লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেক। প্রতি বছর কবে ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয়? ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয় 7 এপ্রিল। নকআউট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? নকআউট শব্দটি যুক্ত হচ্ছে বক্সিং এর সঙ্গে। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর কোন ধর্ম গ্রহণ করেছিল? সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর গ্রহণ করেছিল বৌদ্ধ ধর্ম। কার কাছ থেকে গ্রহণ করেছিল? উপগুপ্তের কাছ থেকে গ্রহণ করেছিল। গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রচার করছেন, এবং তিনি শাক্য ক্ল্যান থেকে বিলং করতেন, তাই জন্য তাকে শাক্যমুনি বলা হতো। তার জন্ম হচ্ছে লুম্বিনী নেপালে, এবং মহাপরিনির্বাণ হচ্ছে কুশীনগর, যেটা হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। তার শৈশবকালে তার নাম ছিল সিদ্ধার্থ, পিতার নাম হচ্ছে শুদ্ধধনা এবং মায়ের নাম মহামায়া, কিন্তু তিনি
তার সৎমা, যিনি তার মাসিও ছিলেন, সে মহা প্রজাপতি গৌতমী, তার নাম থেকে ইন্সপায়ার হয়ে তার নাম হয় গৌতম বুদ্ধ। এবং এই মহা প্রজাপতি গৌতমী তিনি কিন্তু তার প্রথম ভিক্ষুণী ছিলেন। আচ্ছা, গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেন 29 বছর বয়সে এবং তিনি নির্বাণ লাভ করেন উরুভেল্লা নামক স্থানে, যেটা হচ্ছে বোধগয়াতে অবস্থিত, 49 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, তখন তার বয়স হচ্ছে 49 ইয়ার্স, যেটা নিরঞ্জনা নদীর তীরে। এবং তিনি প্রথম তার ধর্ম উপদেশ প্রচার করেন, যেটা সারনাথ, বারাণসী, যেটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। গৌতম বুদ্ধের গৃহত্যাগ করার ঘটনাকে বলা হয় মহাবী নিষ্ক্রমণ, যেটা ঘোড়া প্রতীক চিহ্ন দিয়ে সিম্বলাইজ করা হয়। তার জন্ম বা বার্থটাকে সিম্বলাইজ করা হয় লোটাস বা পদ্ম দিয়ে। এবং তার যে এনলাইটমেন্ট বা নির্বাণ লাভ, সেটাকে সিম্বলাইজ করা হয় বোধি ট্রি দিয়ে। আর ধর্মচক্র প্রবর্তনকে সিম্বলাইজ করা হয় চাকা দিয়ে, হুইল দিয়ে। এবং তিনি যখন মহাপরিনির্বাণ লাভ করছেন, সেটাকে সিম্বলাইজ করা হয় স্তূপা দিয়ে। ঠিক আছে, স্তূপা বা স্তূপ দিয়ে। বৌদ্ধ ধর্মের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে মহাযান এবং আরেকটা হচ্ছে হীনযান। মহাযান যে ধর্ম মত, সেখানে তারা মূর্তি পূজাতে বিশ্বাস করে। হীনযান যারা, তারা মূর্তি পূজাতে বিশ্বাস করে না। মহাযান যে ধর্মমত, সেখানে বুদ্ধকে ভগবান রূপে কল্পনা করা হয়েছে এবং তার রিবার্থের, মানে তিনি বারবার জন্মগ্রহণ করেছেন, সেই ঘটনাকেও বিশ্বাস করেন। কিন্তু হীনযান যারা, তারা বুদ্ধকে মানে অ্যাজ হিউম্যান ফিগার হিসেবেই কল্পনা করেছে এবং তারা কিন্তু তার জন্য কোনো মূর্তি পূজাতে বিশ্বাস করে না। এছাড়া আরেকটা বৌদ্ধ ধর্মমত রয়েছে, যেটা হচ্ছে বজ্রযান, যেটা তান্ত্রিক বুদ্ধিজম, যেটা সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলের সাইডে বেশি দেখা যায়। জৈন ধর্মের কথা যদি বলি, প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ, যাকে সিম্বলাইজ করা হয় বুল বা ষাঁড় দিয়ে। পার্শ্বনাথ, যাকে সিম্বলাইজ করা হয় সাপ দিয়ে। এবং বর্ধমান মহাবীর, যিনি লাস্ট 24th জৈন ধর্মের তীর্থঙ্কর, ওনাকে সিম্বলাইজ করা হয় লায়ন বা সিংহ দিয়ে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26। ওয়াংখারে স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত? ওয়াংখারে স্টেডিয়াম অবস্থিত মহারাষ্ট্রে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। অর্থশাস্ত্র কে রচনা করেছিলেন? অর্থশাস্ত্র রচনা করেছিলেন কৌটিল্য। কৌটিল্যের আসল নাম ছিল বিষ্ণু গুপ্ত। বিষ্ণু শর্মা কিন্তু নয়, বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র লিখেছিলেন। ভরতমুনি কি রচনা করেন? ভরতমুনি রচনা করেন নাট্যশাস্ত্র। ধৈ রচনা করেন পবনদূত। তোমরা কমেন্ট সেকশনে জানাবে শূদ্রক কি রচনা করেন। যে যে কোয়েশ্চেন গুলো করছি কমেন্ট সেকশনে জানাবে, তাতে ইন্টারাকশন বাড়বে, তোমাদেরও ভালো লাগবে ক্লাস করতে, আমারও কমেন্ট গুলো দেখলে ভালো লাগবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28। সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন? সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন অশোক। ঠিক আছে, অশোক নির্মাণ করেছিলেন সাঁচি স্তূপ। এই যে স্তূপ, এই স্তূপের যে স্ট্রাকচার, তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট কয়েকটা টার্ম রয়েছে। একটা হচ্ছে হার্মিকা। এই যে স্তূপের একটা তো এরকম হেমিস্ফিয়ার হাফ সার্কেল থাকে এবং তার ওপরে একটা এরকম রেক্ট্যাঙ্গুলার ব্লক থাকে, যেটাকে বলা হয় হার্মিকা। ঠিক আছে, হার্মিকা। এবং স্তূপের এন্ট্রেন্স, যেখান দিয়ে প্রবেশদ্বার স্তূপের, এটা এই যে হেমিস্ফিয়ার, এটাকে বলা হয় আন্ডা। এটা এখানে লিখে দিই, আন্ডা, হাফ আন্ডা। এবং স্তূপের যে প্রবেশদ্বারকে বলা হয় তোরণা। ঠিক আছে, তোরানা। তোরানা। দক্ষিণ ভারতের মন্দিরের যে প্রবেশদ্বার, দক্ষিণ ভারতের মন্দিরের প্রবেশদ্বারকে বলা হয় গোপুরম। গোপুরম। এবং যেই রাস্তাটা দিয়ে, যে পাথওয়েটা আছে, যেটা দিয়ে এটাকে চক্রাকারে, মানে যে ভক্তরা আছে যারা এটাকে প্রদক্ষিণ করে, সেই পাথওয়েটাকে বলা হয় মেধি। এবং এই হার্মিকার ওপরে একটা দণ্ড থাকে এবং এখানে 3টে ছাতার মতো স্ট্রাকচার থাকে। ঠিক আছে, এই 3টে ছাতার মতো যে স্ট্রাকচার, এইটা সিম্বলাইজ করে 3টে বৌদ্ধ ধর্মের 3টে পিলারকে। একটা হচ্ছে বুদ্ধ, ধর্ম আর সংঘ। ঠিক আছে, বৌদ্ধ ধর্ম এবং সংঘ, এই 3টেকে সিম্বলাইজ করে এই ছাতার মতো অংশ, যেটাকে ছত্রি বলা হয় বা এটাকে ইয়াস্তি। এই 3টেকে একসাথে ইয়াস্তি বলা হয়।
এবং এই যে সাঁচি স্তূপ, এই সাঁচি স্তূপ অশোক নির্মাণ করেন, পরবর্তী ক্ষেত্রে পুষ্যমিত্র শুঙ্গ এটাকে আরো বেশি মানে সাজানো গোছানোর কাজটা কিন্তু পুষ্যমিত্র শুঙ্গ করেছিলেন। বাংলায় কোন রাজবংশের দীর্ঘতম শাসন ছিল? বাংলায় সব থেকে দীর্ঘতম শাসন ছিল পাল বংশের। পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল এবং পাল, তিনি হচ্ছে প্রথম নির্বাচিত রাজা। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম এবং একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। রওলাট আইন কবে পাশ করা হয়? রওলাট আইন পাশ করা হয় 1919 খ্রিস্টাব্দে এবং রওলাট এর আইনের প্রোটেস্টে রওলাট সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়। রওলাট আইনকে ব্ল্যাক কানুন বা ব্ল্যাক আইন বলা হয়, ব্ল্যাক ল বলা হয় এবং এই রওলাট আইনের এগেনস্টে যখন প্রোটেস্ট করছিল সাধারণ মানুষ পাঞ্জাবে, যেখানে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হয়, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 খ্রিস্টাব্দেই হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করছেন, গান্ধীজি কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করছেন এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ইনভেস্টিগেট করার জন্য একটা কমিশন গঠন করা হচ্ছে, যেই কমিশনটার নাম হচ্ছে হান্টার কমিশন। ক্রিপস মিশন কত সালে ভারতে আসেন? ক্রিপস মিশন ভারতে আসে 1942 খ্রিস্টাব্দে। কোন ভারতীয় মহিলা দ্বিতীয় গোলটেবিল বৈঠকে মহিলাদের হয়ে সভাপতিত্ব করেছিলেন? মহিলাদের হয়ে সভাপতিত্ব করেছিলেন সরোজিনী নাইডু। ঠিক আছে, সরোজিনী নাইডু মহিলাদের হয়ে সভাপতিত্ব করেছিলেন। সুচেতা কৃপালিনী ছিলেন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ থেকে, জেবি কৃপালিনীর স্ত্রী ছিলেন। প্রতিভা প্যাটেল ছিলেন প্রথম মহিলা রাষ্ট্রপতি। শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? শোষণের বিরুদ্ধে অধিকার বলা হয়েছে 23 থেকে 24 নম্বর আর্টিকেলে রয়েছে, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। কত সালে ভারতের নাগরিকত্ব আইন পাশ হয়? ভারতের নাগরিকত্ব আইন পাশ হয় 1955 খ্রিস্টাব্দে। পঞ্চায়েত গঠন কত বছরের জন্য হয়? পঞ্চায়েত গঠন হয় 5 বছরের জন্য। এটা আশা করি তোমরা সবাই জানো, 5 বছর পর পর পঞ্চায়েত ভোট হয় এবং মানে এটা হচ্ছে 3টে স্তরে ভোট হয়। একটা হচ্ছে পঞ্চায়েতের জন্য, মানে যেখানে প্রধান নির্বাচিত হয়, একটা হচ্ছে পঞ্চায়েত সমিতি, আর একটা হচ্ছে ব্লক লেভেলে। 3 টায়ার পঞ্চায়েতি সিস্টেম আমাদের ভারতবর্ষে রয়েছে। তোমরা বলবে কোন রাজ্যে 2 টায়ার পঞ্চায়েতি সিস্টেম দেখা যায়? 2 টায়ার পঞ্চায়েতি সিস্টেম দেখা যায় কোন রাজ্যে এবং কোন রাজ্যে কোনো পঞ্চায়েতি সিস্টেম নেই? চিত্রশিল্পী যামিনী রায় পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন কবে? চিত্রশিল্পী যামিনী রায় পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন 1954 খ্রিস্টাব্দে। 16 থেকে 14 বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? আর্টিকেল নাম্বার 21A তে বলা হয়েছে। সানি ডেজ অ্যান্ড অটোবায়োগ্রাফিকে কে লিখেছেন? সানি ডেজ অ্যান্ড অটোবায়োগ্রাফি লিখেছেন সুনীল গাভাস্কার। জিমন্যাস্টিকের সঙ্গে যুক্ত দীপা কর্মকার কোন রাজ্যের বাসিন্দা? দীপা কর্মকার বাসিন্দা হচ্ছে ত্রিপুরা রাজ্যে। তো 40 কোয়েশ্চেন আমরা কমপ্লিট করলাম। কে কতগুলো উত্তর করতে পারলে কমেন্ট সেকশনে জানাবে। যদি মনে হয় ক্লাসের পিডিএফ দরকার তাহলে টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ পেয়ে যাবে এবং যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। দেখা হবে নেক্সট ক্লাসে। আই হোপ তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে, সবাই খুব ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে এক্সাম দাও।